হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব দশম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের 10-এর দাগের কোশ্চেনটি কন্টাই হিন্দু গার্লস স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 24। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো প্রথমেই একের দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমার চিন্তা নেই ঠাকুর। ঠাকুর বলতে কাকে বোঝানো হয়েছে? তেওয়ারিকে। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। হরিদার যে রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল তা হলো বিরাগীর রূপ। তোরা সব জয়ধ্বনি কর। কবিতায় বাক্যটি ব্যবহৃত হয়েছে কতবার? 19 বার ব্যবহৃত হয়েছে। মধ্যপদ লোভী কর্মধারায় সমাসের উদাহরণ হাত ঘড়ি হবে এখানে। পুরুষ সিংহের ন্যায়, ব্যাস বাক্যটিতে উপমান হলো সিংহ। ওকে, এরপরে আমরা আলোচনা করব 2-এর, 3-এর, 4-এর, 5-এর, 6-এর, 7-এর দাগের। এখন আমরা আলোচনা করব 2-এর দাগের কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নের উত্তর দাও। পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? পরম সুখ বলতে বক্তা বুঝিয়েছেন যে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। 2-2 কে কবে শুনেছে? পুত্র। ভাসে শিলা জলে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতি অংশে রামচন্দ্রের মৃত্যুর পরে পুনর্জীবন লাভ প্রসঙ্গে এ ধরনের অবাস্তব কথা বলা হয়েছে। এরপরে 2-3 ওরে ওই স্তব্ধ চরাচর। চরাচর স্তব্ধ কেন? প্রয়াউল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ধ্বংসের দেবতা প্রলয়ঙ্কর শিবের অট্টহাসির প্রচণ্ড শব্দে চরাচর অর্থাৎ গোটা পৃথিবী স্তব্ধ হয়ে পড়েছে বলে কল্পনা করেছেন। 2-4 শতাব্দী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। শত অব্দেয় সমাহার এবং এটি একটি দ্বিগু সমাস। বিগ্রহ বাক্য কাকে বলে? উদাহরণ সহ লেখো। বিগ্রহ বাক্য হলো এমন একটি বাক্য যেখানে জটিল বা সংক্ষিপ্ত শব্দগুলিকে ভেঙে সহজভাবে ব্যাখ্যা করা হয়। উদাহরণ রাজপুত্র, রাজার পুত্র, জলপান, জলের পান। 3-এর কম বেশি 60 শব্দে নিচের প্রশ্নের উত্তর দাও। কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ। বক্তা কে? তার এই মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। পথের দাবি গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা উক্তিটিতে কবি এদের কাজ বলতে বুনো হাঁস বা শিকারী পাখি যারা বুনো হাঁস শিকার করে তাদের বোঝানো হয়েছে। এই উক্তিটি তাদের কাজকে তুলে ধরেছে, যেখানে হয়তো বুনো হাঁসের স্বাধীনতা, সৌন্দর্য এবং প্রকৃতির প্রতি মানুষের আকর্ষণকে তুলে ধরতে চেয়েছেন। বক্তা হলেন অপূর্ব। এরপরে 3-2 ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংসকে ভয় না পাওয়ার কারণ বুঝিয়ে লেখো। রুদ্র মূর্তিতে শিবের আগমন ঘটে, কিন্তু সে আগমন আসলে অসুন্দরের বিনাশ ঘটানোর জন্য। ঠিক একইভাবে ধ্বংসের বার্তা বয়ে প্রলয়ের নেশায় উন্মত্ত বিপ্লবী তরুণদের আবির্ভাব। ধ্বংসের সেই প্রচণ্ডতায় মানুষ শিহরিত হয়, কিন্তু কবির মতে এই প্রলয় আসলে সৃষ্টির যন্ত্রণা। সমাজে যা কিছু জীবনহারা এবং অসুন্দর তার অবসান ঘটাইতেই এই বিপ্লবী শক্তির আগমন। তাই ধ্বংস দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই বলে দাবি করেন কবি, মনে করেছেন আর কি।
4 রাগ, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে, তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো আচরণ করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। বক্তার পরিচয়। সুবোধ ঘোষের বহুরূপী গল্পের উল্লেখিত অংশটির বক্তা হলেন হরিদা। তাৎপর্য: পেশায় বহুরূপী হরিদাই বিরাগী সেজে জগদীশবাবুর বাড়ি থেকে অনেক উপার্জনের আশা করেছিলেন। তার বেশভূষা, কথাবার্তা চমকে দিয়েছিল জগদীশবাবুকে। তিনি হরিদার ছদ্মবেশ বুঝতে পারেননি। ফলে প্রণামী হিসাবে অনেক টাকাই তিনি হরিদাকে দিতে চেয়েছিলেন, কিন্তু হরিদা তখন সন্ন্যাসীর চরিত্রেই নিজেকে একাত্ম করে ফেলেছিলেন। ফলে উদাসীনভাবে সেই অর্থ ফেলে আসেন। কথকও তার সঙ্গীরা হরিদার এই আচরণকে সমর্থন করতে পারেননি। তখন হরিদা জানান, অর্থ নিলে তার ঢং নষ্ট হয়ে যেত। একই সঙ্গে জানান যে বকশিসের জন্য তিনি অবশ্য জগদীশবাবুর কাছে যাবেন। বহুরূপী হিসাবে মাত্র 8-10 আনাকেই তিনি নিজের প্রাপ্য বলে মনে করেন। খাঁটি মানুষ অর্থাৎ যে নিজের জীবন আচরণ ও জীবন দর্শনকে সৎভাবে অনুসরণ করে, তার হয়তো অনেক পাওনা হতে পারে। কিন্তু হরিদা নিজেকে বহুরূপী ভাবেন। নকল করাই তার পেশা। পেশার আড়ালে তার ভিতরের মানুষটা যে সমাজের কাছে হারিয়ে গিয়েছে, সেই বিষণ্ণতাই প্রকাশ পেয়েছে বহুরূপী হরিদার আচরণে। খাঁটি মানুষ নয়, এটাই একজন অত্যন্ত খাঁটি মানুষে বিলাপ হয়ে থাকেন। এই কি সাজে আমারে দশাননতস আমি ইন্দ্রজিৎ। কোন কাজে ইন্দ্রজিতের পক্ষে শোভনীয় নয়, কেন শোভনীয় নয় বলে তিনি মনে করেছেন? লঙ্কার প্রমোদ কাননে আগতা দেবী লক্ষ্মীর থেকে ইন্দ্রজিৎ জানতে পারেন যে রামচন্দ্রের সঙ্গে তার ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে এবং শোকার্ত পিতা রাবণ যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। প্রমোদ উদ্যানে বিলাসমত্ত ইন্দ্রজিতের মনে এই ঘটনা গভীর ক্ষোভ ও অনুশোচনা তৈরি করে। যখন শত্রু সৈন্য লঙ্কা পুরীকে ঘিরে ফেলেছে, সেই সময় তিনি বিলাসে সময় কাটাচ্ছেন। এটাই ছিল ইন্দ্রজিতের অনুশোচনার কারণ। রাজা রাবণের পুত্র হিসাবে তাকে যে একটা মানায় না, তা ইন্দ্রজিৎ উপলব্ধি করেছিলেন। বক্তার চারিত্রিক গুণাবলী। ইন্দ্রজিতের উপলব্ধি এবং আচরণের মধ্য দিয়ে তার আদর্শবোধ এবং দায়বদ্ধতারই প্রকাশ ঘটে। নিজের কৃতকর্মের জন্য নিজেকে ধিক্কার জানাতে ইন্দ্রজিৎ দ্বিধা করেননি। আত্মসমালোচনার মধ্য দিয়ে ইন্দ্রজিৎ চরিত্রটি মহান হয়ে উঠেছে। শত্রু সৈন্যদের বধ করে সমস্ত অপবাদ দূর করতে চেয়েছেন ইন্দ্রজিৎ। বীর ধর্মের পথে তার এই যাত্রা নিজেকে দশাননস্তক অর্থাৎ রাবণের পুত্র বলার মধ্য দিয়েই পিতার প্রতি এবং নিজের রাজবংশের প্রতি তার শ্রদ্ধার প্রকাশও ঘটেছে। এবার 5 কোশ্চেনটি আলোচনা করব। মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল? বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তি শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশ থেকে নেওয়া আলোচ্য উক্তিটিতে অ্যাডমিরাল ওয়াটসনের পত্রের কথা বলা হয়েছে। ওয়াটসন সিরাজদৌল্লার দরবারে ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে এই পত্রটি লিখেছিলেন। তো ইংরেজদের অপরাধ যে সভ্যতা এবং শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে, তা উল্লেখ করতে গিয়ে নবাব সিরাজউদ্দৌলা
ওয়াটসনের পত্রটির কথা উপস্থাপন করেন। তিনি মুন্সিকে পত্রটি বের করতে বলেন এবং মুন্সি পত্রটি ওয়াটসকে দেন। ওয়াটসকে দিয়ে প্রথমে পত্রটির শেষ অংশ পড়ান, তারপরে সভাসদের বোঝানোর জন্য মুন্সিকে তার তর্জমা করতে বলেন। সেই অনুবাদের বক্তব্য হল, কর্নেল ক্লাইভের প্রত্যাশা মতো সৈন্যদল শীঘ্রই কলকাতায় এসে পৌঁছাবে। তিনি অতি দ্রুত আরও একটি জাহাজ মাদ্রাজে পাঠিয়ে সংবাদ দেবেন যে আরও সৈন্য এবং জাহাজ বাংলার আবশ্যক। সবশেষে প্রায় হুমকির সুরে ওয়াটসন বলেন যে বাংলায় তিনি এমন আগুন জ্বালাবেন যা গঙ্গার সমস্ত জল দিয়েও নেভানো যাবে না। এরপরে আলোচনা করব 6-1। তোর আসল লজ্জা জলে আসলো, গর্বেও জলে। প্রসঙ্গ উল্লেখ করো, এমন মন্তব্যের কারণ কি? উৎস ও প্রসঙ্গ। আলোচ্য অংশটি এটা হবে মতি নদী রচিত কোনি উপন্যাস থেকে আলোচ্য উক্তিটি গৃহীত হয়েছে। সাঁতারের প্রশিক্ষণের পাশাপাশি কোনি 40 টাকার বিনিময়ে লীলাবতীর দর্জির দোকানে কাট দেয় ও ফরমাস খাটে। একদিন অমিও এই দোকানে ব্লাউজ করাতে এসেছিলেন। কোনিকে সেখানে দেখে অমিয়া বলেছিল, তুই এখানে ঝিয়ের কাজ করিস? এই কথায় আর কি কোনি অত্যন্ত লজ্জিত অপমানিত বোধ করে। ক্ষিতীশকে এ কথা জানালে ক্ষিতীশ তাকে সান্ত্বনা দিতে আলোচ্য উক্তিটি করেন। তাৎপর্য বিশ্লেষণ, সম্মান প্রদর্শন। তো কোনি সম্ভাবনাময় সাঁতারু, তার সম্পর্কে জলের সঙ্গে যার যেখানে অবস্থান তার লজ্জা এবং সম্মান সেখানেই। একজন ক্রিকেটার বা ফুটবলারের সম্মান, লজ্জা, গর্ব সবকিছু তার খেলার মাঠেই। দোকানে ঝিয়ের কাজ করে জলে কোনিকে ঘেঁটো চোখে দেখেছিল অমিয়া, কিন্তু ক্ষিতীশ তাকে বুঝিয়ে দেন যে সেটা তার প্রকৃত কর্মক্ষেত্র নয়। সেখানে তার সাফল্য, ব্যর্থতা, লজ্জা বা গর্বের কোনো স্থান নেই, কেননা কোনি প্রতিভাবান সাঁতারু, অনুপ্রেরণা দান। তো কোনির সাফল্য বা ব্যর্থতা সাঁতারে ব্যর্থ হলে তার লজ্জিত হওয়া উচিত, আবার সাফল্য লাভ করলেও গর্ববোধ করা উচিত। এই কারণে ক্ষিতীশ কোনিকে বলতে চেয়েছেন অমিয়ার কথায় লজ্জিত না হয়। তো বন্ধুরা, তাহলে এই পর্যন্ত আলোচনা করলাম। এরপরে 7 দাগের আলোচনা করব। তোমার বিদ্যালয়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, তার জন্মদিবসে এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এখন এটি আমরা আলোচনা করব। Thank you for watching my video.